মুহূর্তে ঘটনাস্থল থেকে অর্থাৎ প্রি স্কুল স্ট্রিট যেখানে আগুন ভয়াবহ এই অগ্নিকাণ্ড এবং সেখানে 9 জনের মৃত্যু হয়েছে, অর্থাৎ আরও মর্মান্তিক এই অগ্নিকাণ্ড যেখানে 80 জনকে উদ্ধার করেছে দমকল। ঠিক ঘটনাস্থল থেকে সরাসরি সব খবরের দিকে নজর রাখবো। ইতিমধ্যেই যেটা দেখা যাচ্ছে, এই যে এলাকা তা কিন্তু পুরোটাই ঘিরে রাখা হয়েছে এবং একাধিক পুলিশ আধিকারিক রয়েছেন, দমকল আধিকারিকেরা রয়েছেন এবং একই সঙ্গে কেএমসির টিম তারা ভেতরে পৌঁছে গিয়েছে। এবং যে বিষয়টা 9 জনের মৃত্যু হয়েছে, ঠিক এখান থেকে ঢিলছোড়া দূরত্বে দমকলের হেডকোয়ার্টার এবং সেখান থেকে 4টে ইঞ্জিন পৌঁছে যায়। গতকাল ঠিক রাত 2টো নাগাদ এখানে আগুন লাগে বলে জানা যাচ্ছে সূত্র মারফত, এবং তার পরবর্তী ক্ষেত্রে যেটা আগুন নেভানোর কাজ চলে অর্থাৎ আগুন নিয়ন্ত্রণে আনার কাজ তা 4টে 30 নাগাদ শেষ হয়ে যায় এবং 9 জনের মৃত্যু হয়েছে। 9 জনকেই কলকাতা মেডিকেল কলেজ, পাশেই কলকাতা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করে। মর্মান্তিক হয় এই অগ্নিকাণ্ড এবং পরবর্তী ক্ষেত্রে 80 জনকে উদ্ধার করা গিয়েছে। এখন পুরোপুরিভাবে আগুন নিয়ন্ত্রণে। কেএমসির যারা আধিকারিক রয়েছেন তারা ইতিমধ্যেই ভেতরে প্রবেশ করলেন, অর্থাৎ 3 তলায় 2nd ফ্লোর যেখানে এই হোটেল, সেখানে তারা প্রবেশ করেছেন। তারা পুরো বিষয়টা তারা খতিয়ে দেখছেন। এর আগে ডিসিডিডি তিনি ওপরে গিয়েছিলেন এবং তারপর তিনি পুরো বিষয়টা তিনি খতিয়ে দেখেছেন এবং একটি সিট গঠন করা হয়েছে, অর্থাৎ যেমনটা অ্যাডিশনাল সিপি ক্রাইম কুনাল আগরওয়াল জানিয়েছিলেন যে 5 সদস্যের সিট গঠন করা হয়েছে। এই হোটেলের যিনি মালিক তিনি এখনও পর্যন্ত পলাতক রয়েছেন। অর্থাৎ এই যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এক এক করে যে সমস্ত ঘটনাবলী অর্থাৎ যে পর্যায়ক্রম চোখে আসছে সেগুলো নিয়ে আমরা কথা বলছি। ইতিমধ্যেই যেটা দেখা যাচ্ছে যে এই মর্মান্তিক অভিজ্ঞতার কথা তারা কিন্তু উঠে এলো এই প্রত্যক্ষদর্শীদের থেকে, যারা আবাসিক রয়েছে তাদের থেকে। কি বলছেন তারা শোনাবো একবার। আমরা রুমে শুয়ে রয়েছি, দেখলাম যে হাউকাউ বেরিয়ে আসলে দেখলাম যে উপরে আগুন লেগেছে। নিচের হোটেলে ছিলাম, 2nd ফ্লোরে লেগেছে। বেরিয়ে এসছি আমরা, ভালোই দেওয়া হয়েছিল, আনুমানিক 2টা। দমকল এসে কাজ করেছে? হ্যাঁ, সাথে সাথে। রাত 2:30 হবে, দরজা খুব জোরে ধাক্কাচ্ছিল, তো এত জোরে আমরা ভয় পেয়ে গেছিলাম। আমাদের যে হোটেল বয় ছিল সে বলতেছে, ভাইয়া তাড়াতাড়ি বের হন, বিল্ডিং এ আগুন লাগছে। তো আমরা তাড়াহুড়া করে বাচ্চা নিয়ে আমরা নেমে পড়ছি। হোটেল বয়ের তৎপরতায় আমরা আসলে বেঁচে গেছি। যদি উনি এভাবে না করতো তাহলে হয়তো আমরাও এই মৃত্যুর শিকার হতে পারতাম। হওয়ার জন্য বাইরে আসার পর অনেকটা শ্বাসকষ্ট হয়ে গেছে। 2nd ফ্লোরে আগুন লাগছে, তো ওই 2nd ফ্লোরে যারা ছিল তারা হয়তো রুমের থেকে বেরোতে পারে নাই। আর 4th ফ্লোরে যারা ওরা কিছু ছাদে উঠছে, দেখলাম যে ফায়ার ব্রিগেড আসছে, আয়শা উদ্ধার করছে। 4 নম্বরে একজন ছিল, উনি মোবাইল দিয়ে বারবার বলতেছে হেল্প হেল্প। ফায়ার ব্রিগেড গিয়ে গ্লাস ভেঙে ওনাদের মা এবং ছেলেকে বের করে আনছে। 4th ফ্লোরে কোনো অ্যালার্ম বেজেছে? ফায়ার ফাইটিং সিস্টেম কিছু দেখেছে? না, এরকম কিছু চোখে পড়েনি। আমরা প্রত্যক্ষদর্শী তারা কি বলছেন, তাদের এই মর্মান্তিক অভিজ্ঞতার কথা শুনলাম। এবার যে বিষয়টা দেখাবো যে আবাসিক যারা এই 5 তলা বিল্ডিংয়ের আবাসিক ছিলেন তারা কি বলছেন। তারা বলছেন যে বারবার করে তারা ফায়ারকে জানিয়েছিলেন, কেএমসিকে জানিয়েছিলেন, কিন্তু কোনো রকম কোনো কাজ হয়নি। তারা কি বললেন শুনুন একবার। कुछ नहीं है, फायर एक्सिट कुछ नहीं है, कुछ है ही नहीं तो कहाँ से बचेगा। वी डोंट हैव एनीथिंग इन द बिल्डिंग। होटल वाले कुछ करना नहीं मांगते हैं। मेरा रेसिडेंस है इधर दीदी, मैं रहती ही यहाँ पे हूँ। यहाँ पे तो बहुत सारा होटल भी है, सबका परिस्थिति एक ही है। ऑब्वियसली सब एक ही हालत में रह रहे हैं, कोई कुछ करने नहीं मांगता है। कम्युनिटी के मेंबर्स जो हैं बिल्डिंग के, वो लोग को सोचना चाहिए। 400 স্কোয়ার ফিট ছাদ ছিল, ছাদ ওকে 3 তল্লা বাড়ি করে দিয়েছে। ওই গলির দিকে দেখবেন এই সব কাউন্সিলর এখানকার ছিল, সৈনী মুখার্জি। তো নैना বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা ছোট ছোট ঘর ছিল, একটা ঘর 300 স্কোয়ার ফিট হবে। মানে আপনি যদি উপরে চড়বেন না, মানুষ থাকতে পারবে না। এটা ছোট ছোট রুম, গেস্ট হাউস বানিয়ে, মানে কোনো ইকুইপমেন্ট নেই। আপনি ভাবুন না, পাশে ফায়ার ব্রিগেড, একটা বাড়ি ছেড়ে তো হেভি আগুন লাগলো কিভাবে। যে সব গেস্ট হাউস বানাচ্ছে করছে, কোনো কর্পোরেশনের নিয়ম নেই, কোনো ফায়ারের লাইসেন্স নেই। এদের ট্রেড লাইসেন্সও যদি খুঁজবেন গেস্ট হাউসের নেই। টোটাল ইলিগাল, এভরিথিং ইলিগাল। আমরা প্রচুর বার বলেছি। এসি আপনি দেখুন না, এসি আপনি দেখুন, কটা এসি একটা বিল্ডিং এ, কটা এসি, ওইদিকে এসি এইদিকে এসি। মানে এই বাড়িটাও পড়ে যাবে যেভাবে এরা পিলার কেটে বানিয়েছে। দেখবেন কোনোদিন বাড়ি কলেপস হয়ে যাবে। দেখুন, প্রত্যক্ষদর্শী বা আবাসিক যারা রয়েছেন তাদের সঙ্গে যেরকমভাবে কথা হলো, তারা যেটা বলছেন যে বেনিয়মের অভিযোগ রয়েছে, কোনোরকমভাবে আইন মেনে হয়নি, অর্থাৎ বেআইনি এই বিল্ডিং তারা বলছেন এবং তারা একাধিক অভিযোগ করছেন। আমার সহকর্মী সান্নিক রয়েছেন এই ঘটনাস্থল থেকে, তার সঙ্গে কথা বলবো এবং জানবো যে কোন কোন বেনিয়মের অভিযোগ উঠছে, কি অভিযোগ উঠছে এক্স্যাক্টলি। সান্নিক, শুধু তো এই বেনিয়মের অভিযোগ কিন্তু একাধিক, শুধুমাত্র একটা দুটো বিষয় নয়। তোমার সঙ্গে যদি আলোচনায় আসি, সেক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ, তোমাকে একবার আমি বিল্ডিংটার সামনেটার ছবিটা, তুমিও দেখতে পাচ্ছ, আমিও দর্শকদের একবার দেখাই।
এই বিল্ডিং এর বাইরের অংশটা তুমি দেখতে পাচ্ছ, ওপরে এসির যে আউটার ইউনিট, সেই আউটার ইউনিটের সংখ্যাটা একবার দেখো। যদি সঠিকভাবে নিয়ম না মেনে, যেটা আবাসিকরা অভিযোগ তুলছেন, যদি এই রকম একটা কনস্ট্রাকশন হয় যেখানে ইলেকট্রিকের এত লোড, সেই রকম জায়গায় স্বাভাবিকভাবেই কোনো রকম এদিক ওদিক হলে সেখানে শর্ট সার্কিটের আশঙ্কা থাকবে, সেটা খুব স্বাভাবিক। এবং এক্ষেত্রেও যেটা বলা হচ্ছে, শর্ট সার্কিটের কারণেই এইটা হয়েছে। প্রতি ঘরে ঘরে এসি, এক একটা বিল্ডিং এ এক একটা ফ্লোরে অনেকগুলো করে এসি চলছে, সবকিছু চলছে, কিন্তু নিয়মের ক্ষেত্রে কোনো কিছু মানা হচ্ছে না। নিয়ম বলতে এই যে এক একটা হোটেলের এক একটা ঘর, যারা সেখানে ছিলেন, যাদের সঙ্গে আমরাও কথা বলেছি, তারা প্রত্যেকেই বলছেন যে ভেতরে একেবারে ছোট 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 ঘর। তারা জায়গাটাকে বেছে নেন কেন না, ধর্মতলা থেকে একেবারে কাছে, তাদের আশেপাশে যাতায়াতের সুবিধা, সেই কারণে তারা হয়তো এই হোটেলগুলোকে বেছে নেন এবং সস্তাও হয় অনেকটা, কিন্তু রুমের সাইজ একেবারে ছোট, ভেন্টিলেশন একেবারে নেই। নিভে যাওয়ার পরেও 9 জনের মৃত্যু। সবার আগে প্রশ্ন তোলে এই রুমগুলোর ভেন্টিলেশন নিয়ে, যে যেখানে ধোঁয়াটা জমা হচ্ছে, ধোঁয়া বেরোনোর কি কোনো জায়গা আছে? কোনো জায়গা নেই। সেই কারণেই কালো ধোঁয়ার মধ্যে, বিষাক্ত ধোঁয়ার মধ্যে আটকে পড়ে 9 জনের মৃত্যু হলো। দ্বিতীয়, যখন এই ধোঁয়াটা ভেতরে আটকে গেছে, সেখান থেকে যারা আটকে পড়েছেন তারা সেখান থেকে বেরোনোর রাস্তা পেয়েছিলেন? তারা বলছেন না। এই হোটেলগুলোর মধ্যে প্রত্যেকটা ফ্লোরে, ধরো আমরা কোনো অ্যাপার্টমেন্টে গেলে প্রচুর ফ্ল্যাট দেখি এক এক ফ্লোরে, ওই রকম এক একটি ফ্লোরে অনেকগুলি করে হোটেল রয়েছে। আলাদা করে তাদের কোনো ইমার্জেন্সি এক্সিট কিংবা অন্য কোনো ভাবে বিকল্প কোনো ব্যবস্থা, ফায়ার এক্সটিংগুইশার কোনো সিস্টেম, ফায়ার অ্যালার্ম সিস্টেম কোনো কিছু নেই। অর্থাৎ ফায়ার সেফটিকে কার্যত বুড়ো আঙ্গুল দেখিয়ে এই গোটা এস্টাবলিশমেন্টগুলো চলতো। এবং তুমি যেমনটা বলছিলে যে কোনো রকম কোনো ফায়ার অ্যালার্ম নেই, অর্থাৎ এক্সিট গেট নেই, তাহলে পরে এর পারমিশন কিভাবে হলো? আমরা একবার দেখানোর চেষ্টা করব, গ্রাফিক্যালি দেখানোর চেষ্টা করব যে এই যে 5তলা বিল্ডিং, সেখানে একাধিক হোটেল রয়েছে। যে হোটেলে আগুন লাগে, শিখাইন হোটেল, সেখানে কিভাবে আগুন লাগে, তার যে প্রবেশ পথ, তার যে এক্সিট গেট, তা রয়েছে কিনা, এই সমস্ত বিষয়টা একবার গ্রাফিক্যালি দেখানোর চেষ্টা করি। গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে সেই ছবিটা একবার দেখাবো আপনাদের। একদম এই 5তলা বিল্ডিং, যেখানে 3 তলাতে একদিকে রেস্তোরাঁ রয়েছে, একদিকে সুপার মার্কেট রয়েছে, নিউ মার্কেট, এবং অন্যদিকে দেখা যাচ্ছে ঠিক তার পাশেই দমকলের একটি হেডকোয়ার্টার রয়েছে। এবং তার ঢোকার রাস্তা দেখুন, ঢোকার রাস্তাটা কিন্তু মাত্র একটাই, অর্থাৎ এই ঢোকার যে রাস্তাটা, অর্থাৎ যেখান দিয়ে এন্ট্রি হবে, সেটা কিন্তু একটাই। অর্থাৎ যদি কোনো বিপদ হয়, যেরকমটা আজকে ঘটলো এই মর্মান্তিক অগ্নিকাণ্ড, তাহলে পরে বেরোনোর রাস্তা কোন দিকে? যেদিকে ঢুকছে সেই দিকেই বেরোতে হবে। লোহার সিঁড়ি, যখন এই অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটে, লোহার সিঁড়ি কতখানি নিরাপদ তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। নিরাপদ কি, এটাও কিন্তু প্রশ্ন উঠছে। সাধারণভাবে জানা যায় যে, সাধারণভাবে একটা জ্ঞান হিসেবেই দেখা যায় যে এই লোহার সিঁড়ি তা কিন্তু নেমে আসার জন্য নিরাপদ নয়। এবং অন্যদিকে যেটা বিষয়, এই যে একটা মাত্র পথ, সেই একটা মাত্র পথ দিয়ে প্রবেশ তো হবে, কিন্তু এই রকম ধরনের যখন কোনো অগ্নিকাণ্ড হবে, যখন কোনো বিপদ হবে, তখন কি বেরোনোর যে পথটা তা কিন্তু নেই। অর্থাৎ এ নিয়ে একেবারে প্রশ্ন কিন্তু উঠছে। আমরা গ্রাফিক্যালি দেখানোর চেষ্টা করছি এই পুরো জায়গাটা, যেখানে এই 5তলা বিল্ডিং, 3 তলাতে একটি হোটেল রয়েছে, সেখানে আগুন লাগে।